স্নেহ ছাত্রছাত্রীরা, আগের দিন আমরা পড়ছিলাম ডেভেলপমেন্ট অফ মেল গ্যামেটোফাইট। আজকে আমরা শুরু করছি স্ত্রীলিঙ্গধর উদ্ভিদের পরিস্ফুরণ অর্থাৎ ডেভেলপমেন্ট অফ ফিমেল গ্যামেটোফাইট, অর্থাৎ ফুলে সপুষ্পক উদ্ভিদের ফুলে যে জনস্তবক ছিল পুংস্তবক এবং স্ত্রীস্তবক, আজকে আমরা স্ত্রীস্তবকের ভেতরের পার্টগুলো এবং ভেতরের পার্টগুলো সম্বন্ধে আলোচনা করব। তাহলে ডেভেলপমেন্ট অফ ফিমেল গ্যামেটোফাইটে প্রথমে হচ্ছে কার্পেল। এটা আমাদের বলা হয়েছিল যে গর্ভকেশর গর্ভকেশর চক্র, গর্ভকেশর একটা অংশ গর্ভপত্র বলা হয়, কার্পেল বলা হয়। তার আবার অংশ ছিল গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, ডিম্বাশয়, ওভারি। ওভারির মধ্যে আছে ওভিউল। এটা নিয়ে আগে পড়ব গঠন ডিটেইলসে, ওভিউলের গঠন। তারপর আসছে প্রি ফার্টিলাইজেশন চেঞ্জেস ইন দা ওভিউল, অর্থাৎ ফার্টিলাইজেশনের দিনে সপুষ্পক উদ্ভিদের দিনের আগে কি কি ঘটনাগুলো ঘটে। মেগাস্পোরোজেনেসিস, মেগা গ্যামেটোজেনেসিস, যেমন আগে থেকে পড়েছিলাম আমরা মাইক্রোস্পোরোজেনেসিস, মাইক্রো গ্যামেটোজেনেসিস। তো এবার আসছে আমরা ডিম্বকের গঠন। তাহলে ডিম্বক বা থেকে মেগাস্পোরাঞ্জিয়ামও বলা হয়। তাহলে ডিম্বক কাকে বলছি না, গর্ভকেশরের ডিম্বাশয়ে যে অংশ নিষেকের পর বীজে পরিণত হয় এবং যা স্ত্রী রেণু ধারণ করে তাকেই বলে ডিম্বক বা অভিভূত। এবার একটা ডিম্বকের আমরা কি কি অংশ দেখতে পাই? একটা ডিম্বকের অংশ প্রথমে আমরা দেখতে পাবো কি, যে ডিম্বক বৃন্ত, ফিউনিকুলাস বলা হয়, অর্থাৎ যে অংশটা কমলার সঙ্গে যুক্ত থাকে। এবারে ডিম্বক নাভি বা অর্থাৎ হাইলাম, অর্থাৎ ডিম্বকটা ডিম্বক বৃন্তের সঙ্গে যে অংশ দ্বারা যুক্ত থাকে তাকে ডিম্বক নাভি বলা হয়। তারপর আসছি ডিম্বকের ত্বক, ইন্টুগুমেন্ট বলা হয়। এই দুটো ত্বক আছে, বাইরেরটা বলে বহিঃত্বক, ভেতরটা বলে অন্তঃস্থক। অর্থাৎ ডিম্বকের চারপাশে যে আবরণ দ্বারা আবৃত থাকে তাকে বলে ডিম্বক ত্বক। ডিম্বক ত্বকের মধ্যে যে ছিদ্র থাকে তাকে বলে ডিম্বক রন্ধ্র, অর্থাৎ ডিম্বকের যে অংশটা সূক্ষ্ম অংশ অনাবৃত থাকে তাকে বলে ডিম্বক রন্ধ্র বা মাইক্রোপাইল। এরপর আসছে যে ভ্রূণপোষক কলা, নিউসেলাস, খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ ডিম্বক ত্বকের পর যে অংশ পুষ্টি প্রদান করে ডিম্বকের ক্ষেত্রে তাকে বলা হয় ভ্রূণপোষক কলা বা নিউসেলাস। তারপরে আছে ডিম্বক মূল, এটা খুব শর্ট কোশ্চেন আছে, এরপরে চালা যা ইংরেজিতে। অর্থাৎ ডিম্বকের যে অংশ থেকে ডিম্বক ত্বক গঠিত হয় তাকে বলা হয় ডিম্বক মূল বা চালা যা। এরপর আছে ডিম্বকের নিউসেলাস, মানে ভ্রূণপোষক কলা দ্বারা বেষ্টিত, নিউসেলাস দ্বারা বেষ্টিত একটি বৃহৎ অংশ আছে, এটাকে বলা হয় ভ্রূণস্থলী বা এমব্রায়ো স্যাক বা ভ্রূণাধার। এর ভেতরে বিভিন্ন রকমের নিউক্লিয়াস থাকে এবং এটা আমরা পরবর্তীকালে আসবো। তাহলে এই হলো মোটামুটি একটা ডিম্বকের গঠন, যে ডিম্বক কি কি অংশ দ্বারা গঠিত হয় এবং একটা লাইনে রেখাচিত্রগুলো এইভাবে এটা নির্ধারণ করছে। এরপর আসছে আমরা কি না, ডিম্বক ত্বকের উপর ভিত্তি করে ডিম্বককে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। এগুলো একটা শর্ট কোশ্চেনের জন্য তোমরা একটু জেনে রাখবে। যেমন অ্যাটেগমেন্টস, অর্থাৎ ডিম্বক ত্বক থাকে না। ইউনিটেগমেন্টস, অ্যাটেগমেন্টস ডিম্বক ওভিউলস, ডিম্বক ত্বক থাকে না। ইউনিটেগমেন্টস মানে হলো একটি মাত্র ডিম্বক ত্বক থাকবে। আর বাইটেগমেন্টস ডিম্বক, মানে দুটি ডিম্বক ত্বক থাকবে, যেটা আজ অ্যাকচুয়ালি থাকে আর। এছাড়া আকার আকৃতি অনুযায়ী ডিম্বককে 6 ভাগে ভাগ করা যায়, এগুলো তোমরা একটু করে দেখে নিও। যেমন অর্থোটোপাস, অ্যানাটোপাস, প্যাম্পাইলোটোপাস, অ্যাম্ফিটোপাস ইত্যাদি ইত্যাদি, এরকম করে ডিম্বকের একটু ভাগগুলো আছে। ঊর্ধ্বমুখী ডিম্বক, নিম্নমুখী ডিম্বক, পার্শ্বমুখী ডিম্বক, অশ্বক্ষরাকৃতি ডিম্বক, এরকম ভাগগুলো হয়। এরপর আমরা আসবো সেকেন্ড টপিক, যেটা প্রি ফার্টিলাইজেশন চেঞ্জেস ইন দা ওভিউল, অর্থাৎ ফার্টিলাইজেশনের আগে যে ঘটনা মেগাস্পোরোজেনেসিসকে এটা আমরা এরপর আসবো। এবার আমরা আসছি মেগাস্পোরোজেনেসিস, অর্থাৎ যে পদ্ধতিতে মেগাস্পোর মাদার সেল অর্থাৎ রেণু মাতৃকোষ থেকে রেণু গঠিত হয়, মেগাস্পোর গঠিত হয়, তাকে বলা হয় মেগাস্পোরোজেনেসিস। এবং এই মেগাস্পোরোজেনেসিসের দুটো পর্যায় আছে। একটা আমাদেরকে বুঝতে হবে কিভাবে মেগাস্পোর মাতৃকোষ গঠিত হয় ডিম্বকের ভিতরে, তারপরে আমাদেরকে জানতে হবে কিভাবে মেগাস্পোর মাতৃকোষ থেকে মেগাস্পোর গঠিত হয়। তার প্রথম পর্যায়ে যেটা আমরা জানছি যে মেগাস্পোর মাতৃকোষের গঠন, মেগাস্পোর মাদার সেল কিভাবে গঠন হয় না, ডিম্বকের যে নিউসেলাস ছিল সেই নিউসেলাসের অর্থাৎ ভ্রূণপোষক কলা কোন একটা কোষ
সাইটোপ্লাজম ঘন হয়ে নিউক্লিয়াসটি ক্রমশ বড় হয়ে একটু স্বতন্ত্র হবে, অন্যান্য কোষ থেকে আলাদা হয়ে যাবে, এবং সেই কোষটার তখন নাম হলো আর্চিস্পোরিয়াল কোষ। নিউক্লিয়াসের কোষ থেকে আর্চিস্পোরিয়াল কোষের সৃষ্টি হয়। এই আর্চিস্পোরিয়াল কোষ আড়াআড়িভাবে বিভাজিত দুটি কোষ গঠন করে, একটা হলো প্রাইমারি প্যারাইটাল কোষ আর প্রাইমারি স্পোরোজেনাস সেল। প্রাইমারি প্যারাইটাল কোষ বিভাজিত হয়ে পরবর্তীকালে পরিণত হয়ে ডিম্বকের বিভিন্ন প্রাচীর লেয়ারগুলো গঠন করবে, অর্থাৎ যেমন ডিম্বক ত্বক গঠন করবে, চালাজা গঠন করবে, এইসবগুলো। আর প্রাইমারি স্পোরোজেনাস সেল এর রূপান্তরিত হয়ে যাবে মেগাস্পোর মাদার সেল। এই মেগাস্পোর মাদার সেল, মেগাস্পোর মাদার সেল গঠন হয়ে গেল। এরপর মেগাস্পোর মাদার সেল মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে, অর্থাৎ পর্যায়ক্রমে প্রথম মিওসিস 1, তারপর মিওসিস 2, এই মিওসিস 2 বিভাজিত হয়ে মেগাস্পোর গঠন করবে, 4টে গঠন করবে। এইখানে বলে রাখা ভালো যে কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে যে আর্চিস্পোরিয়াল সেল সরাসরি মেগাস্পোর মাদার সেলে রূপান্তরিত হয়ে যায়, আর কিছু কিছু উদ্ভিদে আর্চিস্পোরিয়াল কোষ প্রথমে বিভাজিত হবে প্রাইমারি প্যারাইটাল সেল, তারপর প্রাইমারি স্পোরোজেনাস সেল, পরবর্তীকালে প্রাইমারি স্পোরোজেনাস সেল থেকে মেগাস্পোর মাদার সেল তৈরি হয়। তাহলে এই দুটো পর্যায়ে ভাগ করলো, তাহলে এখানে দুটো শব্দ আছে, একটা হলো ট্রেনিউ নিউসিলেট ডিম্বক, একটা হলো ক্রাসিনিউসিলেট ডিম্বক। এরকম একটা শর্ট কোশ্চেন আসতে পারে। ট্রেনিউ নিউসিলেট ডিম্বক কাকে বলবো না, যখন আর্চিস্পোরিয়াল সেল মেগাস্পোর মাদার সেল রূপে কাজ করবে তখন তাকে বলা হয় ট্রেনিউ নিউসিলেট ডিম্বক। আর যখন আর্চিস্পোরিয়াল সেল দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, প্রাইমারি প্যারাইটাল সেল এবং প্রাইমারি স্পোরোজেনাস সেল, তারপরে স্পোরোজেনাস সেল থেকে তৈরি হবে মেগাস্পোর মাদার সেল, তখন তাকে বলা হচ্ছে ক্রাসিনিউসিলেট ডিম্বক। এই দুটো ব্যাপার একটু মনে রাখবে তোমরা। এরপর আমরা আসবো যে এই মেগাস্পোর থেকে কি করে ডিম্বাণু অর্থাৎ মানে ফিমেল গ্যামেট তৈরি হবে, দ্যাট ইজ গ্যামেট, এটাকে আমরা বলবো মেগা গ্যামেটোজেনেসিস। এর পরবর্তী ধাপ মেগাস্পোরোজেনেসিস হলো, এর পরবর্তী ধাপ আমরা আসছি মেগা গ্যামেটোজেনেসিস। আমরা এবার আসছি মেগা গ্যামেটোজেনেসিস, অর্থাৎ যে পদ্ধতিতে মেগাস্পোর থেকে স্ত্রী গ্যামেট উৎপন্ন হবে। তবে স্ত্রী গ্যামেট তো কাছে সমস্ত উদ্ভিদে উৎপন্ন হয়, এর সঙ্গে আনুষঙ্গিক আরো কিছু ঘটনা ঘটে। পুরো জিনিসটা নিয়েই হচ্ছে মেগা গ্যামেটোজেনেসিস। কি হয় এটা আগে আমরা বললাম যে মেগাস্পোর মাদার সেল মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত 4টি হ্যাপ্লয়েড মেগাস্পোর গঠন করে। অধিকাংশ ক্ষেত্রে 4টি মেগাস্পোরের মধ্যে 3টি মেগাস্পোর নিষ্ক্রিয় হয়ে নষ্ট হয়ে যায় এবং একটি ফাংশনাল থাকে, কার্যকরী থাকে একটি। সেই একটি মেগাস্পোর ফাংশনাল মেগাস্পোর সেটা সক্রিয় হবে এবং মাইটোসিস প্রক্রিয়ার পরপর ওটা 3 বার মাইটোসিস হবে। তাহলে 1 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 8। তাহলে প্রথমে যে সক্রিয় বা কার্যকরী মেগাস্পোর প্রথমে দুভাগে বিভক্ত হয়ে, এটা যদি কার্যকরী মেগাস্পোর হয় দুভাগে ভাগ হয়ে দুটো নিউক্লিয়াস গঠন করবে, এটা বলা ডায়াড অবস্থা, আর দুটো মেরুর দিকে চলে যাবে। পরবর্তীকালে এই নিউক্লিয়াসগুলো আবার মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হবে, এটা বিভাজিত হবে নিয়ে এটা টেট্রাড অবস্থা। পরবর্তীকালে এই নিউক্লিয়াসগুলো আবার মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত 2 থেকে 4, এখানে 2 থেকে 4, তো 4 4 8 অক্টাড অবস্থা। এবং আস্তে 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 ভ্রূণস্থলীর আয়তনটা আস্তে আস্তে বাড়তে থাকবে এবং ডিম্বক রন্ধ্রের দিকে যে নিউক্লিয়াসগুলো থাকে তাদেরকে বলা হয় ডিম্বক রন্ধ্রীয় রেণু চতুষ্টয় মাইক্রোপাইলার স্পোর টেট্রাড। আর চালাজার দিকে যারা রয়েছে ডিম্বক মূলীয় রেণু চতুষ্টয় অর্থাৎ চালাজার স্পোর টেট্রাড বলা হয়। এবারে এখান থেকে একটা হ্যাপ্লয়েড নিউক্লিয়াস, এখান থেকে একটা হ্যাপ্লয়েড নিউক্লিয়াস মাঝে বরাবর চলে আসবে, এগুলো বলে মেরু নিউক্লিয়াস বলা হয়, পোলার নিউক্লিয়াস। এখান থেকে অর্থাৎ ডিম্বক রন্ধ্র থেকে একটা হ্যাপ্লয়েড নিউক্লিয়াস আসবে, ডিম্বক মূলের দিক থেকে একটা হ্যাপ্লয়েড নিউক্লিয়াস আসবে, এই দুটো মেরু নিউক্লিয়াস মিলিত হয়ে গিয়ে একটা ডিপ্লয়েড নির্মিত নিউক্লিয়াস গঠন করবে। এটা হলো নির্মিত নিউক্লিয়াস বা সেকেন্ডারি নিউক্লিয়াস। আর এইগুলো একটু পরিবর্তিত হয়ে যাবে, যেটা ডিম্বক রন্ধ্রের দিকে আছে মাঝেরটা একটু বড় হবে, তাকে বলা হয় ওভাম বা ডিম্বাণু, আর তার দুই পাশে আছে সহকারী কোষ বা সিনার্জিড। আর যেটা চালাজার দিকে আছে তাদের বলা হয় অ্যান্টিপোডাল সেল বা চালাজার সেল। তাহলে এই অ্যান্টিপোডাল সেল, তাহলে এইবার একটা প্রশ্ন আসতে পারে, এটা পরিণত ভ্রূণস্থলীর মধ্যে কয়টি নিউক্লিয়াস থাকে?
না, পরিণত ভ্রূণস্থলীর মধ্যে তোমার মনে রাখবে 7টি নিউক্লিয়াস থাকে। 7টির মধ্যে কি কি না, একটি ডিম্বাণু হ্যাপ্লয়েড, দুটি সহকারী কোষ এটাও হ্যাপ্লয়েড, 3টি অ্যান্টিপোডাল সেল এগুলো হ্যাপ্লয়েড, আর একটি মাত্র ডিপ্লয়েড থাকে নির্মিত নিউক্লিয়াস। টোটাল হলো 7টি নিউক্লিয়াস থাকে। হ্যাঁ, এটা একটু ভুল করো না, যে একটা পরিণত পরিণস্থলীর মধ্যে 7টি নিউক্লিয়াস থাকে, যার মধ্যে একটি ডিপ্লয়েড, বাকিগুলো সব হ্যাপ্লয়েড। এইবারে কতগুলো একটা ইন্টারেস্টিং কতগুলো টার্ম আছে, যেমন মনোস্পোরিক মেগাগ্যামেটোজেনেসিস, বাইস্পোরিক মেগাগ্যামেটোজেনেসিস এবং টেট্রাস্পোরিক মেগাগ্যামেটোজেনেসিস কি। তাহলে মেগাস্পোর মাদার সেল মিয়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে যে 4টে মেগাস্পোর গঠন করছে, সাধারণত যেটা হয় 4টের মধ্যে 3টে নষ্ট হয়ে গিয়ে এগুলো ইনঅ্যাক্টিভ, একটা কার্যকরী হয়। যখন একটা মেগাস্পোর থেকে এই ডিম্বাণু উৎপন্ন হবে অর্থাৎ গ্যামেট উৎপন্ন হবে, তাকে বলা হয় মনোস্পোরিক। যদি এই যে এখানে আমরা 4 4 8টা পেয়েছিলাম, এই 4টের মধ্যে এখানে দুটো, এখান থেকে দুটো কার্যকরী থাকবে, দুটো থেকে যদি হয় তখন বাইস্পোরিক। আর যদি 4টে কার্যকরী থাকে, এই যে মেগাস্পোর যেটা উৎপন্ন হয়েছিল, তাহলে 4টে মেগাস্পোর উৎপন্ন হচ্ছে, 4টের মধ্যে যদি একটা কার্যকরী থাকে 3টে নষ্ট হয়ে যায় তাহলে মনোস্পোরিক, দুটো কার্যকরী থাকে দুটো নষ্ট হয়ে যায় তাকে বলা হয় বাইস্পোরিক, আর যদি 4টে কার্যকরী থাকে তখন তাকে বলা হয় টেট্রাস্পোরিক। তাহলে এই যে তোমাদের যেটা ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি হয়, এই জিনিসটা বেশি ইম্পর্টেন্ট তোমাদের মনে রাখবে। অর্থাৎ আমরা যে পড়লাম এখানে মেগাস্পোরোজেনেসিস, মেগাগ্যামেটোজেনেসিস, তাহলে মেগাগ্যামেটোজেনেসিস বলতে এটাকে তোমাদের বোঝা, এটাই সিলেবাস আছে, এটা সবচেয়ে বেশি আসছে। ওভিউলের গঠনটাও পড়বে। তাহলে স্ত্রীলিঙ্গধর উদ্ভিদের ডেভেলপমেন্ট অফ ফিমেল গ্যামেটোফাইট এর মধ্যে ওভিউলার স্ট্রাকচার আর মেগাস্পোরোজেনেসিস, তার মধ্যে মেগাগ্যামেটোজেনেসিস, এটাই তোমরা ফিমেল গ্যামেটোফাইট হিসেবে বেশি জোর দেবে। এখানে আবার পার্থক্য দিতে হবে তোমাদের, যে মেগাগ্যামেটোজেনেসিস আর মাইক্রোগ্যামেটোজেনেসিস এর মধ্যে পার্থক্য বলো, মেগাস্পোরাঞ্জিয়াম মাইক্রোস্পোরাঞ্জিয়ামের মধ্যে পার্থক্য বলো, মেগাস্পোরোজেনেসিস মাইক্রোস্পোরোজেনেসিসের মধ্যে পার্থক্য বলো। মানে ওই আমি এই পার্থক্যগুলো খুবই সহজ, একটু বুঝে বুঝে করলে হয়ে যাবে। হ্যাঁ, মেগা মানে স্ত্রীর ব্যাপার, স্ত্রী মানে গর্ভকে সহ স্ত্রীলিঙ্গ ধরে ব্যাপারগুলো, আর মাইক্রো মানে পুংলিঙ্গ ধরে পুংলিঙ্গের উদাহরণ। তাহলে এগুলো এরকম 3খানা পার্থক্য আছে। আবার বলছি মাইক্রোস্পোরাঞ্জিয়াম, মেগাস্পোরাঞ্জিয়াম, মাইক্রোস্পোরোজেনেসিস, মেগাস্পোরোজেনেসিস, আর মাইক্রোগ্যামেটোজেনেসিস আর মেগাগ্যামেটোজেনেসিস। তাহলে এইগুলো সপুষ্পক উদ্ভিদের, এগুলো হলো প্রি ফার্টিলাইজেশন স্টেজ। আগের দিন হয়েছিল পুংলিঙ্গধর উদ্ভিদ অর্থাৎ মেল গ্যামেটোফাইটের ব্যাপার, আজকে হলো স্ত্রীলিঙ্গধর উদ্ভিদ অর্থাৎ মেগাগ্যামেটোজেনেসিসের ব্যাপারটা। আজকে এই পর্যন্তই হলো, পরে নেক্সট আমরা পড়তে হবে।